আমাদের আজকের গল্পে ধর্মীয় কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের উল্লেখ আছে। গল্পের লেখক গল্পের মধ্যে রোমাঞ্চকর আবহ ও প্লট তৈরির খাতিরে বেশ কিছু অত্যাশ্চর্য এবং অলৌকিক ঘটনাবলীর উল্লেখ করেছেন। এই গল্পের বিষয়বস্তুর সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। আশা রাখব শ্রোতা বন্ধুরা গল্পটি শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। নমস্কার, আমি সুদর্শন। আরও একটি নতুন গ্রাম বাংলার হাড় হিম করা ভৌতিক কাহিনীতে আপনাকে স্বাগত জানাই। ভূত, প্রেত, ডাইনি, পিশাচ, এমনকি ঈশ্বর, এনাদের অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে আজও তর্কাতর্কির অন্ত নেই। তবে ভূত প্রেতের মতন ডাইনি নামের একটা ভয়াবহ শব্দের সঙ্গেও বোধহয় আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত। আমাদের আজকের এই গল্পটি গড়ে উঠেছে বহুকাল আগের গ্রাম বাংলার দৃশ্যপটের ওপর এই ডাইনি নামক শব্দটিকে কেন্দ্র করে। আশা রাখছি গল্পটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং গল্পটি আপনাদের প্রত্যেকের বেশ ভালোই লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। এখন আপনি শুনবেন সুলেখক পার্থ সারথী পরামানিকের কলমে ডাইনি গল্প অবলম্বনে বাগদি বুড়ির খপ্পড়ি। প্রত্যেকবারের মতন আজও গল্প পাঠ এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন, নারী চরিত্রে সুপমা। শুরু হচ্ছে বাগদি বুড়ির খপ্পড়ে। ঘিঞ্জি শহরে বসে ঝকঝকে ইলেকট্রিকের আলোয় অনেক কিছুই বলা বা লেখা যায়, কিন্তু গ্রামে এসে অন্ধকারে শুনশান গা ছমছমে পরিবেশে বা কোনো নির্জন পোড়ো বাড়িতে তাদের মোকাবিলা করা খুব একটা সহজ কথা নয়। ভূত, পেতনি, ডাকিনি, ডাইনি সবই আছে, তবে ইদানিং তেনাদের উপদ্রব অনেকটাই কমেছে। কেন কমেছে তা বলতে পারবো না। হয়তো তেনারা মানুষের সংস্পর্শ বিশেষ পছন্দ করে না, না হয় মানুষের শক্তি বা বুদ্ধিকে বিশেষ একটা ভরসা পান না, তাই অগোচরে থাকাটাই তেনারা ভালো মনে করেন। আগে ছোটখাটো জঙ্গলেই বাঘের দেখা মিলত, আর এখন সুন্দরবনেও ভাগ্য সহায় বা অসহায় না থাকলে তাদের দেখা মেলে না। চিড়িয়াখানায় খাঁচার মধ্যে বাঘকে বন্দি করে রাখা যায় বলেই যে বাঘের অস্তিত্ব আছে, আর ভূত, পেতনি, ডাকিনি, ডাইনি এরা সব ধরা ছোঁয়ার বাইরে বলে তেনাদের অস্তিত্ব নেই তা কিন্তু প্রমাণ হয় না। ঠিক জায়গাতে পৌঁছতে পারলে বা দেখার মতন চোখ থাকলে তাদের ঠিক দেখা যায়। ঠিক এইরকমই একটা বড়সড় ভাষণ দিয়ে বেশ জুত করে বসলেন রমণী দাদু। রমণী দাদু মানে রমণী রঞ্জন রায়চৌধুরী। রমণী দাদু মাঝে মধ্যেই আমাদের ক্লাবে আসেন, আর যেদিন আসেন সেদিন আমাদের ক্লাবে বসে যায় গপ্প দাদুর আসর। দাদুর পছন্দের বিষয় হলো ভূত। সারা জীবন এত ভূত নিয়ে নাড়াচাড়া করেছেন যে কোনো দিন তাকে ভূতশ্রী উপাধিতে ভূষিত করা যেতেই পারে। অবশ্য রমণী দাদু তো নিজেকে পদ্মশ্রী পাওয়ার যোগ্য দাবিদার মনে করেন। একবার নাকি সে সুযোগে এসেছিল, কিন্তু বাঙালির চিরকালের স্বভাব কাঠি করা, তাই শেষমেশে নাকি তাঁর কপালে শিকে ছিঁড়ে নি। সে যাই হোক, ভূতশ্রী বা পদ্মশ্রী তিনি নাই বা পেলেন, অন্তত তাঁকে ঠাকুরদাশ্রী বা নিছক দাদুশ্রী উপাধিতে ভূষিত করতেই পারি। এই বাদলা দিনে একটা ভূতের গল্প শোনার লোভে আঁতে ঘা দিয়েই কথাটা বলেছিল অচিন্তই, আর তাই এই উপক্রমণিকা। দাদুর গল্পের মাঝে কথা বলা বারণ এবং ভুল ধরা ভীষণ অপরাধ, তবে দাদুর গল্প বলার ধরনটা এতটাই ভালো যে তিনি যাই বলেন আমরা হাঁ করে শুনতে থাকি। তাই যা কিছু বাদ বিবাদ সেটা গল্প শেষ হওয়ার পরেই হয়। দাদু বলতে আরম্ভ করলেন, শোনো তবে, আজ আমি আমার নিজের চোখে দেখা আর কানে শোনা একটা ঘটনা তোমাদেরকে শোনাবো। আমার তখন বয়স কতই বা হবে, এই 25 কি 26। আমার পিস্তুতো ভাই পলাশ আমার থেকে বছর 2-1 ছোট।
একদিন আমি আর পলাশ ফিরছিলাম পাশের গ্রাম থেকে যাত্রা শুনে। যাত্রা শোনার ব্যাপারে আমার একটা বদনাম ছিল। তখন তো এত টিভি, মোবাইল এসব ছিল না, তাই যাত্রা, কবিগান, কীর্তন এসবের প্রতি মানুষের একটা আলাদা ঝোঁক ছিল। শীতের রাত, সময় প্রায় তখন রাত 10টা। আকাশে ত্রয়োদশী চাঁদ, জ্যোৎস্নার আলোয় চারিদিক একেবারে ঝকঝক করছে, আর বাইরে কনকনে ঠান্ডা হাওয়া। তবে আমরা গরম জামা কাপড় সঙ্গে নিয়েই গেছিলাম, ফলে চিন্তার কিছু ছিল না। দুটো গ্রামের মাঝে একটা ছোট্ট নদী, ঠিক রবি ঠাকুরের ছোট নদীর মতোই। পার্থক্য শুধু এইটুকু যে আশেপাশের সমস্ত গ্রামের মরা এসে চড়ে পোড়ানো হয়। একটা ব্রিটিশ আমলের পাথরের বুড়ো ব্রিজ দুপাড়ের সাথে সংযোগ রক্ষা করেছে। এই জায়গাটাই একটু ভয়ের। এই মাইলখানেক রাস্তা একেবারে জনমানবহীন, কোনো জনবসতি নেই। আমাদের সাথে আরও জনা কয়েক সহযাত্রী ছিল, তারা আমাদের থেকে কিছুটা এগিয়ে গেছে। এমনিতে আমাদের ভয়ের কিছু ছিল না, আমরা দুজনেই তখন পূর্ণ যুবক। বাইরে ফুটফুটে জ্যোৎস্নার আলো, শীত শীত ভাব, বেশ ভালোই লাগছিল। আর মোটে সাইকেলে আধ ঘন্টা তো রাস্তা। আমরা সদ্য দেখা দক্ষযজ্ঞ যাত্রাপালাটা নিয়ে নানান রকম গল্প করতে করতে আসছিলাম। ভালোই করেছিল, কিন্তু ওই সিনটা যে ছিল না। সারা শরীর সোয়েটার টুপিতে ঢাকা, সেসব পোশাক ভেদ করে ঠান্ডা ভেতরে ঢোকে সাধ্য কি। আমি চালাচ্ছিলাম আর পলাশ পেছনে বসেছিল। সাইকেলটা ব্রিজে উঠতেই হঠাৎ আমার গাটা কেমন যেন শিউরে উঠল। যাবার সময় আমরা নদীর চরে একটা মরা পোড়াতে দেখে গেছিলাম, তাই হয়তো মনে একটা ছাপ পড়েছে। আমি গা করলাম না, আগের মতোই গল্প করতে করতে প্যাডেল করতে লাগলাম। চারপাশ জ্যোৎস্নার মৃদু আলোয় বেশ মোহময় লাগছিল। নদীর জল আর বালির উপর চাঁদের আলো পড়ে চিকচিক করছে। কয়েকটা শেয়াল দূরে হুক্কা হুয়া করে ডেকে উঠল, কেমন যেন পিলে চমকানো সে ডাক। হঠাৎ ঠিক মাঝ ব্রিজে পৌঁছতে কতগুলো রাত চড়া পাখি চ্যাঁ চ্যাঁ শব্দ করে মাথার উপর দিয়ে উড়ে গেল। আর তখনই আমার চোখ পড়ল বাম দিকের নদীর চরের উপর। কি সাংঘাতিক দৃশ্য! সাদা শাড়ি পরে জনা 5 বয়স্ক মহিলা সেই সদ্য পোড়া চিতার ছাই ভস্যের সামনে গোল হয়ে দাঁড়িয়ে, তাদের চুল খোলা। এই অস্পষ্ট আলোয় এত দূর থেকে তাদের চেনার কোনো অবকাশ নেই, তবে এটা বেশ বুঝতে পারছি এনারা কেউ সাধারণ মহিলা নন। আমার রক্ত হিম হয়ে যেন জমাট বেঁধে যেতে লাগলো। সাথে যে আরো কয়েকজন সাইকেল আরোহী ছিল, তারাও অনেকটা এগিয়ে গেছে, আর তাদের দেখা যাচ্ছে না তখন। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দ্রুত প্যাডেলে চাপ দিতে লাগলাম। পলাশ আমার পিঠ খামচে ধরল। বুঝলাম কোনো ভুল নয়, সেও সেই একই দৃশ্য দেখছে। হঠাৎ যেন মনে হলো তারা একসাথে খিলখিল করে হেসে উঠল। তারপর 5 জোড়া চোখ চকিতে আমাদের দিকে ঘুরে গেল। সে চোখ নয়, যেন জ্বলন্ত আগুনের গোলা। সে চাউনি বলবান নয়, যেন ওই 5 জোড়া ভয়ঙ্কর চোখ দিয়ে আমাদের ভস্ম করে দিতে চাইছে। আমি শুধু প্রাণপণে ক্রমাগত প্যাডেলে চাপ দিতে থাকলাম, কিন্তু সাইকেলটাও যেন আগের থেকে দ্বিগুণ ভারী হয়ে গেছে। পলাশের অবস্থা দেখার মতন সময় আমার ছিল না, তবে এটা বেশ বুঝতে পারছি সেও হতভম্ব হয়ে একেবারে নিথর হয়ে বসে আছে।
এক পলকে এমন জ্যোৎস্নাময় মনোরম রাতটা এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা কে কল্পনা করেছিল? কতক্ষণ এইভাবে কেটেছে আমি জানি না। হুঁশ ফিরল গাঁয়ের মাথায় ওই তপন বৈরাগীদের ঘরের সামনে এসে। দেখলাম এই শীতেও আমি ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ভেতরের গেঞ্জি, জামা, এমনকি সোয়েটার টুপিটা পর্যন্ত ভিজে একসা হয়ে গেছে। টুপিটা খোলারও সময়টুকু পাইনি। দুটো পায়ে অসহ্য ব্যথা, আর প্যাডেল করার মতন শক্তি শরীরে অবশিষ্ট নেই। তেষ্টায় গলা যেন শুকিয়ে আসছে। পলাশের অবস্থাও ঠিক একই, একেবারে থম মেরে গেছে। কেন যে ওকে নিয়ে গেছিলাম? আমি বুঝলাম দাঁড়াবার সময় এটা নয়। আমি পাকা রাস্তা ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকলাম। কয়েকটা কুকুর আমাদেরকে দেখে লেজ গুটিয়ে ভয়ার্ত স্বরে কুঁই কুঁই করতে করতে পালিয়ে গেল। শরীরে আর যেটুকু শক্তি অবশিষ্ট ছিল তাই দিয়ে প্যাডেল করতে লাগলাম। মনে হলো পা যেন আধ মন করে ভারী হয়ে গেছে। কোনো রকমে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, যেন যেন ধরে প্রাণ ফিরে এলো। আমি সাইকেল থেকে নেমে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। একে একে টুপি, সোয়েটার, জামা সব টান দিয়ে খুলে ফেললাম। তখনও সারা শরীর থর থর করে কাঁপছে। মনে হচ্ছে সেই জ্বলন্ত আগুনের গোলাগুলো এখনো আমাদের পেছন পেছন ধেয়ে আসছে, আর কানে ভেসে আসছে তাদের অমানসিক খিলখিল হাসির শব্দ, যা কানের পর্দা ছিন্ন করে শরীরে প্রবেশ করছে। আর ঘেমে নিয়ে যাওয়া শরীরে একবার করে কেমন যেন একটা বিদ্যুতের তরঙ্গ বয়ে যাচ্ছে। পা দুটো অবশ হয়ে গেছে, কোনো সারবত্তা টের পাওয়া যাচ্ছে না। আমি খানিকক্ষণ বাইরের দাওয়ায় বসলাম। তুলনামূলকভাবে পলাশ অনেকটা শান্ত। হয় সে এত কিছু দেখেনি, নয়তো ভয়ে চুপ করে গেছে। সে নির্বিকারভাবে সাইকেল থেকে নেমে আমার পাশে দাঁড়িয়েছিল। আমি তার হাতটা ধরে বললাম, কিরে, ঠিক আছিস তো? আমার মুখের কথা শেষ হতে না হতেই চমকে আমি হাতটা ছেড়ে দিলাম। তারপর সোয়েটার সরিয়ে গায়ে হাত দিয়ে দেখলাম পলাশের গা একেবারে বরফ শীতল। কোনো জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে আমার জানা ছিল না। ব্যাপারটা তখনও তেমন কিছু মনে হয়নি। এই শীতে আর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। ওকে তো আর আমার মতন রুদ্ধশ্বাসে প্যাডেল করতে হয়নি। সামনের দরজাটা ভেজানো ছিল। জামাটা গলিয়ে নিয়ে আমি আর পলাশ ঘরে ঢুকলাম। সাইকেলটা যথাস্থানে রেখে ঘরের দরজায় টোকা দিতেই মা দরজা খুলে দিলেন। এত রাত করার জন্য কিছু গরম গরম কথাও শুনতে হলো। খাওয়া দাওয়া করেই গেছিলাম, তাই সেসব ঝঞ্ঝাট আর নেই। আর যা সাইক্লোন বয়ে গেছে এতক্ষণ আমাদের উপর দিয়ে, তাতে খিদে পেলেও খাওয়ার কোনো ইচ্ছে আমাদের ছিল না। তখন ওই শরীরটাকে কোনো রকমে বিছানায় ফেলতে পারলেই হয়। আমরা হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম। 2 গ্লাস ভর্তি জল চোঁ চোঁ করে মেরে দিয়ে আমরা শুয়ে পড়লাম। তবে পলাশ সেই থেকে আর একটাও কথা বলেনি। ভাবলাম খুব ভয় পেয়ে গেছে, রাতে ঠিকঠাক ঘুম হলেই সব ঠিক হয়ে যাবে। এই ভেবে ওই সব ঘটনার কথা বাড়িতে কিছুই জানালাম না। সে রাতে পলাশ আর কোনো কথাও বলল না। আমার শরীরটাও অত্যধিক ক্লান্ত ছিল। আমিও এ কথা সেই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর টের পাইনি। ঘুমের ঘোরেই আমি একটা স্বপ্ন দেখলাম। আমাদের দুজনকে পিঠ মোড়া করে বেঁধে ঠিক ওই চিতাভস্যের উপর ফেলে রেখেছে, আর 5 জন মিলে নাচতে নাচতে আমাদের প্রদক্ষিণ করছে।
তাদের 5 জোড়া হিংস্র জ্বলন্ত চোখ ঘন সাদা এলো চুলের ফাঁক দিয়ে আমাদের সর্বাঙ্গ লেহন করছে। আমরা আমরা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছি। হঠাৎ 5 জনেই একসাথে খিলখিল করে হেসে উঠল। কি বিভৎস সেই হাসি! যেন যেন কেউ গরম লোহার শিক কানের ভেতর প্রবেশ করিয়ে দিল। আমি প্রায় চিৎকার করেই উঠেছিলাম। দেখলাম আমি ঘরেই আছি। হ্যারিকেনটা টিম টিম করে জ্বলছে। পলাশ আপাদ মস্তক লেপ ঢাকা দিয়ে ওপাশ ফিরে শুয়ে আছে। আমি উঠে পাশের টেবিলে রাখা জলের গ্লাসটা নিয়ে সবটুকু খেয়ে ফেলে ঠিক আবার শুতে যাব। হঠাৎ শুনলাম কেমন একটা কঁ কঁ শব্দ আসছে। শব্দটা পলাশের বিছানা থেকে আসছে। আমি ওর পাশে গিয়ে লেপটা সরিয়ে কপালে হাত রাখলাম। পরক্ষণেই হাতটা সরিয়ে নিতে আমি বাধ্য হলাম। পলাশের ধুম জ্বর, কোনো দিশা নেই। আমি লেপটা আবার ভালো করে ঢাকা দিয়ে নিজের বিছানায় ফিরলাম। এই অবস্থায় জ্বর আসাটা অস্বাভাবিক কিছু নয়। সর্দি গরমি লেগে অথবা অমানসিক চাপ আর ভয়, এই 2 থেকে জ্বর আসতেই পারে। সকাল সকাল সরকার মশাইকে ডেকে আনতে হবে, এই ভেবে আমিও শুয়ে পড়লাম এবং কখন আবার আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মা কাকিমাদের কণ্ঠস্বর। আরে কই রে বাবা রমণী, আর কতক্ষণ ঘুমাবি? সকাল হয়ে গেল তো বাবা, ওঠ। জানালা দিয়ে পূবের নরম রোদ ঘরে ঢুকেছে। সব অন্ধকার, সব আতঙ্ক যেন কোথাও উধাও হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে পলাশের বিছানার পাশে গিয়ে তার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরের কোনো লক্ষণই আর নেই। আমার হাতের স্পর্শ পেয়ে পলাশ উঠে বসল। তবে তখন তার চেহারা দেখে আমার সারা শরীরে আরো একবার হিমেল স্রোত বয়ে গেল। পলাশের চোখ দুটো অস্বাভাবিক রকম বড় হয়ে গেছে আর আর রক্ত জবার মতন লাল হয়ে উঠেছে। চুলগুলো প্রায় প্রায় খাড়া হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আর লুকোনো ঠিক হবে না। এবার বাড়িতে সব জানাতেই হবে। বাড়িতে সব জানানোর পর একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। আমি সরকার ডাক্তারকে ডাকতে ছুটলাম। ডাক্তারবাবু ঘরে ঢুকতে পলাশ এক অদ্ভুত গলায় বলে উঠল, কি রে অনন্ত, আমায় দেখতে এসেছিস? এ তোর কাম্য নয় রে। যা যা, বাড়ি যা, বাড়ি যা, যা যা, বাড়ি যা। আমরা চমকে উঠলাম। সরকার ডাক্তারের নাম যে অনন্ত সরকার তা আমরা অনেকেই জানতাম না। ওই সরকার ডাক্তার নামেই তিনি সবার কাছে পরিচিত। এই মাসখানেক আগেই তিনি বদলি হয়ে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে এসেছেন, আর এর মধ্যে পলাশ এখানে একবারও আসেনি। আসলে পলাশদের গ্রাম এখান থেকে বেশি দূর নয়, কিন্তু পলাশ পড়াশোনার জন্য বেশিরভাগ সময় বাইরেই কাটিয়েছে। আমাদের বাড়িও বিশেষ আসেনি, তাই সকলের অবাক হওয়ারই কথা। সরকার মশাইও থ হয়ে গেলেন। তাঁর 30 বছরের ডাক্তারি পেশায় এই রকম চ্যালেঞ্জ কেউ ছুঁড়ে দিতে পারেনি। ব্যাপার স্যাপার দেখে কিছুটা ঘাবড়েও গেলেন। তবু সব যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা করলেন, কিন্তু ধরা পড়ল না কিছুই।
সব কিছুই নর্মাল, শুধু পলাশই অ্যাবনর্মাল। তবুও প্যাড বার করে খসখস করে 4-5টা ওষুধ লিখে দিলেন। একটা ঘুমের ওষুধও লিখলেন আর ভালো খাওয়া দাওয়া করতে বললেন। তারপর তিনি চলে গেলেন, মানে ওই পালিয়ে বাঁচলেন আর কি। গ্রামের ব্যাপার, একান ওকান হতে হতে প্রায় সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। আর তা শুনেই এসেছিল জেলে পাড়ার নেপাল কাকা। পলাশ তাকে একবার দেখেই তার সেই অদ্ভুত গলায় বলল, কি রে ন্যাপলা, কাল রাতের অন্ধকারে সায়রে তো বেশ বড় বড় মাছ ধরলে। কই, আমাকে আমাকে দিলে না তো? যা যা নিয়ে আয়, যা যা নিয়ে আয়, যা নিয়ে আয়। কতদিন টাটকা জ্যান্ত মাছ খায়নি, টাটকা জ্যান্ত মাছ খায়নি। নেপাল কাকা সাথে সাথে উধাও। আমিও অবাক। কাল তো সন্ধে থেকেই পলাশ আমার সাথে ছিল। তাছাড়া নেপাল কাকাকে চেনা বা জানা তার পক্ষে খুব একটা সম্ভব নয়। এরপরে আরও অবাক হলাম যখন নেপাল কাকার থেকে জানলাম যে কাল সে সত্যি লুকিয়ে আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর সায়রে জাল ফেলেছিল এবং বেশ বেশ কয়েকটা বড় বড় মাছও পেয়েছিল। শুনে আমার বুকটা ধুকপুক করতে লাগলো। পলাশ এত কিছু জানছে কিভাবে? তবে কি সত্যি? আমরা সকলেই এবার গুণিন ওঝার কাছে যাব কিনা ভাবতে লাগলাম, কারণ সরকার ডাক্তারের ওষুধ অনেক ঝক্কি ঝামেলা করে খাইয়েও পলাশের বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এমন সময় আমাদের পাঠশালার তরুণ স্যার এলেন। তিনি আবার গুণিন ওঝা এই সবেতে ঘোরতর বিরোধী। তিনি এসেই আমাদের কিছু একটা বলতে গেলেন, আর হঠাৎ করেই পলাশ বলল, কিরে তরুণ বিশ্বাস, আজ পাঠশালাতে যাবি না? তোমার তো আন্তরিক হয়েছে, সেদিকে তো নজরই নেই তোর। এখানে কিসের জন্য এসেছিস? যা যা, আবার নতুন বাড়ি বানাচ্ছে, ওখানে আগে সমাধি দেওয়া হতো, সে খবর জানিস? বাড়ির পেছনে যে তাল গাছটা আছে সেখানে সেখানে একটা একটা ডাকিনী বাসা বেঁধেছে। ও ঘরে তোরা টিকতে পারবি না, যা যা যা, চলে যা। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে কথাগুলো বলে হাসিতে ফেটে পড়ল পলাশ। ভারী অদ্ভুত সেই হাসি। সে হাসি কোনো মানুষের হতে পারে বলে আমার বিশ্বাস হয় না। এসব শুনে তক্ষুনি তরুণ স্যার জ্ঞান হারালেন। এবারে তাঁকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। তাঁকে ধরাধরি করে বাইরে এনে একটা খাটে শুইয়ে জলের ঝাপটা দেওয়া হলো। খানিক পর তাঁর জ্ঞান ফিরল বটে, আর তারপর তিনি বারবার হাতটা ধরে বললেন, অমলবাবু, এ ডাক্তারের কাজ নয়, কোনো ওঝাই দেখুন, ওঝাই দেখুন। তারপর কিছুক্ষণ থেমে বললেন, হয়তো হয়তো আমাকেও দেখাতে হতে পারে। আমার পিসি আর পিসে মশাইদের আগে থেকেই লোক মারফত খবর দেওয়া হয়েছিল। তাঁরাও বিকেল পর্যন্ত এসে উপস্থিত হলেন। এর মাঝে আমাদের গ্রামের এক গুণিনকে ডেকে আনা হয়েছিল। সে তো দেখেই আর এগোয়নি। বলল পলাশকে নাকি এক ভয়ঙ্কর ডাইনিতে ধরেছে, ওকে জব্দ করা তার কম্য নয়। তবে একজনের নাম বলে গেছে, তিনি নাকি 10 মাইল দূরের একটা গ্রামে থাকেন। তাকে আনার ব্যবস্থা করতে পারলে একটা সুরাহা হলেও হতে পারে। ততদিনে পলাশের অবস্থার অনেক অবনতি ঘটেছে। তাকে দেখেই গাটা কেমন যেন ছমছম করছে।
এখন সে বারে বারে রক্ত চাইছে, জ্যান্ত হাঁস মুরগি এসব খেতে চাইছে। পলাশের কাছে যেতে আর কেউ সাহস পাচ্ছে না। তাকে বাইরের একটা ঘরে কার্যত বন্দি রাখা হয়েছে। পিসিমা, মা, কাকিমারা কেঁদে ভাসাতে লাগলেন। আমার তো মাথাতেই কিছু ঢুকছে না। পিসে মশাই, বাবা, কাকা, ওনাদের অবস্থাও একই রকম। যাদের পলাশ কোনোদিনও সেভাবে দেখেনি, চেনে না, তাদের সে নাম ধরে ডাকছে, তাদের সম্বন্ধে এত কথা বলছে। তবে এটা সম্ভব কি করে? শুধু সরকার ডাক্তার, নেপাল কাকা বা তরুণ স্যারই নন। যেই পলাশের সামনে গেছে তার সম্বন্ধে পলাশ কিছু না কিছু এমন কথা বলেছে যা তার জানার কথাই নয়। পিসে মশাই যেতেই বলেছে, নটুয়ার বদলা 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 আমি নেবই, বদলা আমি নেবই। কিসের বদলা? কে বদলা নেবে? কিছু বোঝার উপায় নেই। পলাশের গলাটাও কেমন যেন পাল্টে গেছে। মনে হচ্ছে যেন মুখটা পলাশের নড়ছে, অথচ কণ্ঠস্বরটা অন্য কারোর, কোনো স্ত্রীলোক আর পুরুষ লোকের সম্মিলিত কণ্ঠস্বর। তবে কি সত্যি পলাশের উপর কোনো ডাইনি ভর করেছে? সন্ধ্যের ঠিক আগে এমন একটা ঘটনা ঘটল যাতে আমরা সবাই আরো ভয় পেয়ে গেলাম। পলাশ তখন ঘরের চৌকির উপর বসে, আর বাড়ির পোষা পায়রাগুলো উঠোনে পড়ে থাকা খাবার খুঁটে খুঁটে খাচ্ছিল। তার মধ্যে একটা কোনো রকমে খেতে খেতে পলাশ যে ঘরে ছিল তার গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে পড়েছিল। তারপর আমি অবাক হয়ে দেখলাম পলাশ আরক্ত চোখে কেমন এক দৃষ্টিতে পায়রাটার দিকে চেয়ে থাকলো, আর পায়রাটাও কেমন নিস্তেজ হয়ে গুটি গুটি পায়ে পলাশের দিকেই এগিয়ে যেতে লাগলো। আর তারপরে বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখলাম পলাশ এক লাফে চৌকি থেকে নেমে খপ করে পায়রাটা ধরে ফেলল। আর তারপর যা দেখলাম তাতে আমার নিজের চোখের উপরে বিশ্বাস হচ্ছিল না। সোজা কামড় বসালো পায়রাটার গলাতে। পায়রাটা চটপট করতে লাগলো, আর পলাশ এক নিমেষে তার সমস্ত রক্তটুকু শুষে নিয়ে ছিবড়ের মতন রক্তহীন নিথর শরীরটা গ্রিলের ফাঁক দিয়ে উঠোনে ছুঁড়ে ফেলল। পলাশের রক্ত মাখা মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল, আর আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এবার আমরা সবাই নড়ে চড়ে বসলাম। সন্ধ্যের পর সরকার ডাক্তার বাবুকেও একবার ডাকতে গেছিলাম, কিন্তু তিনি নিজের অসুস্থতার কথা বলে আসতে রাজি হলেন না। বাবা তার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতে লাগলেন। পিসে মশাই হায় হায় করতে লাগলেন। এমন সময় পাড়ার হারাধন দাদু এলেন। দাদুর বয়স 70-75। তিনি আমাদের গ্রামের পুরনো শিবকালী মন্দিরের পুরোহিত। গ্রামে সকলেই হরদাদুকে বেশ মান্যগণ্য করে। বাবা হরদাদুকে নিয়ে পাশের একটা ঘরে গেলেন। আমরাও সাথে সাথে গেলাম। এইরকম একটা আকস্মিক ঘটনায় আমরা সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। হরদাদু বাবা এবং আমার কাছে সমস্ত ঘটনাটা শুনলেন। এবার যে কোনো ওঝারই শরণাপন্ন হতে হবে তাতে উপস্থিত কারোর মনে কোনো দ্বিধা ছিল না। কিন্তু তেমন ওঝা কই, বেশিরভাগই তো ধাপ্পাবাজ। শেষে হরদাদুই বললেন সন্তোষপুরে একজন জাঁদরেল ওঝা ছিলেন, নাম শম্ভুনাথ, কিন্তু তিনি এখন বেঁচে আছেন কি নেই তার খবর তাঁর জানা নেই। আমরা একটা আশার আলো দেখতে পেয়ে আবার অন্ধকারের মধ্যেই তলিয়ে গেলাম। তবু ঠিক হলো তাঁর কাছেই কাল একবার যাওয়া হবে। বাবার হাতে মা কালীর পুজোর প্রসাদী ফুল আর বেলপাতা দিয়ে বললেন,
এই বাড়িতে যারা আছে তাদের প্রত্যেককে মাদুলিতে ভরে কিংবা লাল কাপড়ে বেঁধে এখনই ডান হাতে ধারণ করতে বলো। যতদিন না সব স্বাভাবিক হচ্ছে ততদিন কেউ যেন ওটা না খোলে। হরদাদু বেরিয়ে যাওয়ার সময় পলাশ অস্থির হয়ে পড়ল। হরদাদুকে উদ্দেশ্য করে নানান রকম গালমন্দ পাড়তে লাগলো। তোর বেশি জোট হয়েছে কেন? আমরা সকলে হরদাদুর দেওয়া প্রসাদী ফুল, বেলপাতা সেগুলো রাতের মধ্যেই তাঁর কথা মতন ডান হাতে ধারণ করে নিলাম। রাতটা কিভাবে যে কাটলো তার বলে বোঝানোর নয়। ভোরের আলো ফুটতে ফুটতেই আমি, পিসে মশাই আর পাড়ার আরো জনা তিনেক লোক একটা গরুর গাড়ি করে বেরিয়ে পড়লাম। আমরা প্রায় 9টার সময় সন্তোষপুরে পৌঁছলাম। শম্ভুনাথ ওঝার ঘর খুঁজে বার করতে আমাদের বেশি সময় লাগলো না। বাড়িতে ঢুকতেই গাটা কেমন যেন ছমছম করে উঠল। ঘরে ঢুকতেই একজন মাঝ বয়সী সধবা মহিলার সাথে দেখা হলো। তিনি সব শুনে আমাদের উঠোনের একটা খাটে বসতে বললেন। আমরা বসার মিনিট 5 মধ্যেই বৃদ্ধ বাড়ি থেকে বেরিয়ে এলেন। ভাবলাম যাক, তিনি তবে বেঁচে বর্তে আছেন। আমরা খানিকটা আশ্বস্ত হলাম। ইনি প্রায় হরদাদুর সমবয়সী, তবে তাঁর তুলনায় এনার শরীর যথেষ্ট সবল আর শক্ত। বড় বড় আরক্ত চোখ, কপালে লাল টিকা, পরনে কালো কাপড়। বুঝলাম তিনি ওঝাগিরি হয়তো ছেড়েছেন, কিন্তু তন্ত্র সাধনা এখনো ছাড়েননি। আমার তো এনাকে বর্তমান পলাশের চেয়েও বেশি ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল। আমরা 5 জন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছিলাম। হর হর মহাদেব বলেই তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন। আমরা সব জানালাম। পিসে মশাই হাত জোর করে বললেন, আমার ছেলেটাকে বাঁচান, আমার কিন্তু ছেলেটাকে প্রথমটায় তিনি রাজি হচ্ছিলেন না, কারণ বয়স হওয়ায় তিনি আর এখন এসব কাজ বিশেষ একটা করেন না। শেষে হরদাদুর অনুরোধ বার্তা, আমাদের চাপাচাপি আর পিসে মশাইয়ের আকুতি মিনতি, এই ত্রিমুখী চাপের কাছে তিনি নতি স্বীকার করলেন। আসার সময় বেশি বিলম্ব হলো না। আমরা ওই দুপুরেই পৌঁছে গেলাম। পথে শম্ভুনাথ ওঝা তাঁর নানান রকম অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন। ডাইনি নিয়ে তিনি এমন একটা গল্প বললেন যা আমি আগে কোনোদিনও শুনিনি। তার সত্যতা সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। তার কথাই হুবহু বলি, শোনো। বিশ্বামিত্র মুনি তারকা রাক্ষসীর হাত থেকে মুনি ঋষিদের রক্ষা করার জন্য অযোধ্যা থেকে রাম লক্ষ্মণকে নিয়ে আসেন। তারপর রাম লক্ষ্মণ তারকা রাক্ষসীকে বধ করলে বিশ্বামিত্র মুনি খুশি হয়ে তাঁদের অনেক দিব্যাস্ত্র প্রদান করেন। ভবিষ্যৎ দ্রষ্টা বিশ্বামিত্র মুনি জানতেন রাম লক্ষ্মণকে 14 বছর বনে কাটাতে হবে এবং অনেক কষ্ট সাধন করতে হবে। তাই তিনি তাঁদের কিছু গুপ্ত মন্ত্র শিক্ষাও দেন। বনে জঙ্গলে থাকলে খাবারের সমস্যা হতে পারে, এই ভেবে তিনি তাঁদের এমন এক মন্ত্র শেখান যাতে গাছের ফল গাছেই থাকবে, অথচ সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে মন্ত্রোচ্চারণ করে তার নির্যাসটুকু গ্রহণ করা সম্ভব। এই মন্ত্রই পরে মানুষ মানুষের ক্ষতি সাধন করতে প্রয়োগ করে এবং সেটাই ক্রমে ডাইনি মন্ত্রে পরিণত হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ডাইনিরা সব জীবিত মানুষ? হ্যাঁ, খানিকটা তাই, তবে তার সংখ্যা খুবই নগণ্য। আসলে কিছু ওঝা আছে ভূত পেতনি ডাকিনি যাই ভর করুক সবই ডাইনি বলে চালিয়ে দেয়।
আর কিছু নিরীহ অসহায় বয়স্ক মহিলার ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয়। কিছু ভণ্ড ওঝারাও এসব করে বেড়াচ্ছে। এরা এই ডাইনি বিদ্যা জানে। তাদের নিত্যতন্ত্র সাধনা করতে হয়, যা সাধারণ কোনো মানুষের পক্ষে অসম্ভব। কথায় কথায় আমরা বাড়ি পৌঁছলাম। শম্ভুনাথ ওঝা ঘরে ঢুকতেই পলাশ ফুঁপিয়ে উঠল। তারপর শম্ভুনাথ ওঝার দিকে ফিরে বলল, আমাদের মাঝে তুই আসিস না, তুই আসিস না, নইলে ফল ভালো হবে না। শম্ভুনাথ ওঝা একটাও কথা বললেন না। বাবাকে একটা ঘরে ডেকে কিছু সামগ্রী আনিয়ে নিতে বললেন। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ সন্ধে নেমে গেলে ওই ডাইনির শক্তি আরো প্রবল হয়ে যাবে। সেই মতো ব্যবস্থা করা হলো। শম্ভুনাথ ওঝা উঠোনে একটা ধুনি জ্বালিয়ে বসলেন। স্থানে স্থানে ধুনো জ্বালিয়ে রেখে দেওয়া হলো। চারিদিক ধুনোর গন্ধে ম ম করতে লাগলো। এবার পলাশকে ঘর থেকে বার করার পালা। পলাশকে ঘর থেকে বার করতে এসে শম্ভুনাথ ওঝাকে মারার জন্য ছুটে গেল। শম্ভুনাথ ওঝা সাথে সাথে কিছু সর্ষে আর এক মুঠো সিঁদুর তার দিকে ছুঁড়ে কিছু দুর্বোধ্য মন্ত্র বললেন। পলাশ সাথে সাথে ওখানেই ধপ করে বসে পড়ল। তারপর যা দেখলাম তা নিজেই বিশ্বাস করতে পারি না। খানিকক্ষণ শম্ভুনাথ ওঝার সাথে বেশ টক্কর চলল। পলাশ একবার করে রেগে উঠে শম্ভুনাথ ওঝার টুঁটি টিপে ধরার চেষ্টা করে। শম্ভুনাথ ওঝাও নানান রকম মন্ত্র পড়ে বাগে আনতে থাকে পলাশের শরীরে থাকা সেই ডাইনিটাকে। ধীরে ধীরে একসময় পলাশ শান্ত হয়। তারপর না মহিলা না পুরুষ এক অদ্ভুত কণ্ঠস্বরে সে বলে, চিনতে পারছিস? আমি চিনতে পারছিস? আমি সেই বাগদি বুড়ি যাকে তোরা মিথ্যে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে মেরেছিলি। তোর ছেলেকে ধীরে ধীরে শেষ করে তবে আমি থামবো। পিসে মশাই চমকে উঠলেন, কারণ কথাটা একেবারেই সত্যি। বছর 2 আগে তাঁদের গ্রামে এইরকম একটা ঘটনা ঘটেছিল। পরপর গ্রামের কয়েকটা বাচ্চা ছেলে অকালে মারা যায়। তখন এক ওঝা সমস্ত দোষ এক নিঃস্ব অসহায় বাগদি বুড়ির উপর চাপিয়ে দেয়। সে নাকি ডাইনি বিদ্যে জানে। গ্রামের লোক ক্ষেপে ওঠে। এই সময় পিসে মশাইয়ের নেতৃত্বে গ্রামের মাতব্বররা ঠিক করেন বুড়িকে গ্রামের বাইরে বের করে দেওয়া হোক। কিন্তু গ্রামের মানুষ রাগে তাকে পিটিয়ে মেরে ফেলে। তারপর তাকে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তোলে। কিন্তু ওই সময় ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হওয়ায় তারা পালিয়ে আসে। শোনা যায় তারপরেই নাকি ওই বৃষ্টিতে চিতার আগুন নিভে যায়। আর ওই আধ পোড়া লাশটা নিয়ে শেয়াল কুকুরে টানাটানি করে। পিসে মশাই হাত জোর করে ক্ষমা চাইলেন। বললেন এমন ভুল আর কোনোদিনও হবে না, এবারের মতন তাকে মাফ করে দেওয়া হোক। তাছাড়া পলাশও তো কোনো অন্যায় করেনি। শম্ভুনাথ ওঝাও বোঝানোর চেষ্টা করেন এবং বুড়ির থেকে মুক্তি লাভের পথও জিজ্ঞাসা করেন। এরপর বাগদি বুড়ি শেষ পর্যন্ত রাজি হয়। তবে ওই রকম ঘটনা আবার ঘটলে তাঁর সাথে আবার সাক্ষাৎ ঘটতে পারে বলে আগাম শাসানি দিয়ে রাখে। তারপর পলাশ আবার সেই অদ্ভুত কণ্ঠস্বরে বলে, আমার শরীরের কিছু হাড় কঙ্কাল এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে ওই শ্মশানে। ওইগুলো চিতায় পুড়িয়ে বিধিসম্মত ভাবে আমার অন্ত্যেষ্টি করলে আমি মুক্তি পাবো। মুক্তি পাবো।
এই বলে খিলখিল করে হাসতে হাসতে পলাশের শরীর থেকে বের হয়ে যায় সেই ডাইনি। আমাদের চোখের সামনে পলাশের শরীর থেকে একটা ক্ষীণ নীল শিখা দ্রুত বেরিয়ে অদৃশ্য হয়ে যায়, আর পলাশ মাটিতে লুটিয়ে পড়ে। ঘণ্টাখানেক পর তার জ্ঞান আসে। শরীর খুব দুর্বল, সম্পূর্ণ সারতে হয়তো বেশ কিছুদিন লেগে যাবে। তবে শেষ পর্যন্ত যে সেই ডাইনির হাত থেকে রক্ষা পাওয়া গেছে এই ঢের। যথারীতি পলাশ এইসব কাণ্ড কিছুই বুঝতে পারেনি। আমিও অনেকটা স্বস্তি পেলাম। দক্ষযজ্ঞ যাত্রাপালা দেখতে গিয়ে বাড়িতেই যে এমন একটা দক্ষযজ্ঞ ঘটে যাবে তা তখন কি আর বুঝেছিলাম? শম্ভুনাথ ওঝা সেই রাতটা আমাদের বাড়িতেই কাটান। তারপর সকাল সকাল তাঁকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এর দিন কয়েক পর আমরা গ্রামের সকলে মিলে বাগদি বুড়ির ওই হাড় কঙ্কাল জড়ো করে বিধিসম্মতভাবে অন্ত্যেষ্টি কাজ করার ব্যাপারে উদ্যোগী হলাম, যাতে আর কাউকে এই রকম সমস্যায় পড়তে না হয়। কিন্তু কাজে নেমে বুঝলাম এ এক অসাধ্য কাজ। ওই শ্মশানে বাগদি বুড়ির হাড় খোঁজা খড়ের গাদায় সূঁচ খোঁজার চেয়ে দুষ্কর কাজ। ফলে রণে ভঙ্গ দিতে আমাদের বেশি সময় লাগলো না। ওই শ্মশানের প্রতি মানুষের মনে একটা ভয় চিরকালের জন্য থেকে গেল। তবে এতে একটা বিরাট লাভ হয়েছিল। সেই থেকে আমাদের গ্রামে এবং আশেপাশের বেশ কয়েকটা গ্রামে কোনো অসহায় বুড়িকে আর ডাইনি অপবাদে মরতে হয়নি। গল্পটা শেষ করেই উঠে দাঁড়ালেন রমণী দাদু। আমরাও আর কোনো কথা বললাম না। তবে প্রত্যাশা মতো অচিন্ত বলেই উঠল, এ সবই ছেলে বলানো গাল গল্প, এক বিন্দু সত্যতা নেই। তা জানি না দাদু ভাই, তবে আজও যদি আমার দেশের বাড়ি নিশ্চিন্তপুরে যাও, আমার কথার সাথে মিলিয়ে নিও। সেই শ্মশান আজও আছে, হয়তো সেই ডাইনি বুড়িও। যাবে নাকি একবার? শুনলেন বাগদি বুড়ির খপ্পরে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।